গতকাল আপনারা জানেন যে এসটিএফ এর তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল সেখানে হামিম মণ্ডলের বয়স 24 বছর বলা হয়েছিল, মানে জন্ম থেকে বেড়ে ওঠা সবটাই হামিমের এইখানে হয়েছে। এইবার তো এই বিষয়গুলো সামনে আসার পর বিমলদা এইটা নিশ্চয়ই তদন্তকারীরা খতিয়ে দেখবেন যে আসলে এইখানে থেকে জঙ্গি নাশকতার সঙ্গে যুক্ত আরো কোনো অ্যাসাইনমেন্ট তার উপর ছিল কিনা, বা এই যে প্রিন্টিং এর দোকান তার আড়ালে কি কি কাজ চলতো। না, অবশ্যই খতিয়ে দেখবেন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, কোনো গণতান্ত্রিক দেশে কোনো সরকার তারা কিন্তু অপ্রয়োজনে তার নাগরিকদের ওপর মানে নজরদারি চালায় না, এটা হয় না কখনো। নাগরিকদের একটা স্বাধীনতা আছে, কথায় কথায় তার ফোন ট্যাপ করা হবে, এগুলো হয় না, আমাদের দেশেও সম্ভব নয়, আমেরিকা বা ইউরোপে তো সম্ভব নয়। কিন্তু যখনই সরকারের কানে কোনো খবর আসে, সরকারের বিভিন্ন এজেন্সির কানে, যে কিছু আনওয়ান্টেড ঘটনা ঘটছে, তখনই তারা নজর দিতে শুরু করে। এই যে গ্যাংটাকে ধরা হয়েছে, এইভাবেই ধরা হয়েছে, এবং এর জন্যই যত দিন যাচ্ছে পুলিশ ফোর্সকে আরও বেশি মডার্নাইজ করা হচ্ছে, তাদের হাতে উন্নত ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে যাতে তারা ধরে নিতে পারে। এই যে মেয়েটিকে আলোচনা হচ্ছে এখানে, কি করে ট্যাপ করলো, আমিও অধ্যাপনা করেছি দীর্ঘদিন, সুমনও অধ্যাপক। একটা জিনিস মনে রাখতে হবে যে আগেকার দিনে আমরা যখন ছাত্র ছিলাম সেই তুলনায় এখনকার ছাত্রছাত্রীদের পরিস্থিতি অনেক বদলে গেছে। আমরা ইন্টারনেট কাকে বলে জানতাম না, মোবাইল কাকে বলে জানতাম না, চাকরি করে মোবাইল কিনেছি। এখনকার ছেলেমেয়েরা তারা কলেজ যাচ্ছে, বাবা মা মোবাইল দিচ্ছে, তার মাধ্যমে তারা ইন্টারনেটের জগতে ঢুকে যাচ্ছে। এই যে মেয়েটির বাপের বাড়ি, মানে তার বাড়ির ছবিটা দেখালে, একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার, তার হাতে যদি কিছু টাকা চলে আসে তাহলে সেই কাজ করতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন, মেয়েটির ছবি দেখাচ্ছে ঝড়ের বেগে রয়্যাল এনফিল্ড চালাচ্ছে, বাড়ির লোকজন জানে না, জিজ্ঞেস করতে পারেনি যে তুমি এনফিল্ডটা পেলে কোত্থেকে? তাই বাড়ির লোকদেরও ধরার দরকার, যে জিজ্ঞেস করার দরকার যে এনফিল্ড তুমি পেলে কোত্থেকে। তারা কেন তখন জিজ্ঞেস করেনি? আমার ছেলে কাল যদি একটা বড় মার্সিডিজ গাড়ি কিনে ফেলে, আমি জিজ্ঞেস করবো না ভাই তুমি বাবা তুমি টাকাটা পেলে কোত্থেকে? আমি সেটা বলতেই পারি। ফলে বাবা মারও এখানে নজরদারির দরকার। আমি যে কথাটা বলতে চাইছি যে কেন আমি বারবার গভর্নমেন্ট এবং তার পুলিশ এজেন্সিকে শক্তিশালী করার কথা বলছি। সুমন এর আগে আমার প্রশ্নের উত্তরে যেটা বলো, আসল জিনিসটা কিন্তু এড়িয়ে গেল। আমি প্রশ্ন করছি 2014 সালের 2রা অক্টোবরে যে ঘটনা ঘটেছিল, তারপরে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বলেছিলেন কি বলেননি যে এটা করেছে এই কথাটার পরে গোটা পাকিস্তানে উল্লাসের বন্যা বয়ে গেছিল, বিভিন্ন কাগজে ফলাও করে বেরিয়েছিল যে এই যে দেখো ভারত থেকে সবাই খালি আইএসআইকে দোষ দেয়, ওদের এক রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আরেকটি রাজ্যে গিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে, আমাদের মানসম্মান নষ্ট হয়েছে কি হয়নি। তারপরেও উনি তার জন্য ক্ষমাও চাননি, কিন্তু আমি মনে করি তারপরে ওনাকে অ্যারেস্ট করা উচিত ছিল, কারণ দেশদ্রোহী কাজগুলি করেছেন। তারপরেও যখন খাগড়াগড়ের ঘটনা নিয়ে আরও ইনভেস্টিগেশন চলল, কেন্দ্র কিন্তু যথেষ্ট সাহায্য করেছে এবং তারপর সেখানকার লোককে গ্রেপ্তার করা, সেখানকার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। ফলে একদম, ফলে কেন্দ্র কিন্তু হেল্প করেনি তা নয়, সবচেয়ে বড় কথা কেন্দ্র হেল্প করেনি যেটা সুমন বলছে উল্টো, সেটা হচ্ছে হ্যাঁ এই যে ওসমান হাদি এইসব নানা রকম নামগুলো তখন উঠে এসেছিল, কেন্দ্র হেল্প করেছে, রাজ্য সরকার হেল্পটা চায়নি। কেন চায়নি সেটাই তো আসল লাখ টাকার প্রশ্ন। লাখ টাকার প্রশ্ন হচ্ছে কোথাও এই তৃণমূল কংগ্রেস ভেবে নিয়েছে যে যদি এই সমস্ত টেরোরিস্ট গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় তাহলে তার ভোট ব্যাংকটা চলে যাবে। তা সেখানে যদি তারা দেখায় যে তারা দিল্লির বিরোধী, বিজেপি সরকারের বিরোধী, তাহলে এক শ্রেণীর মানুষের তারা এখানে সমর্থন পাবে। এবং এটা তো এটা স্পষ্ট যে বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেট করে যারা এসেছে তাদের অনেকে এখানে নানা রকম সুযোগ সুবিধা পেয়েছে। কেউ ওখানে জাস্ট দুটো লাইন বলবো, ওখানে পঞ্চায়েতের মেম্বার হয়ে বসে আছে, সেই মামলা একেবারে কোর্টে গেছে। বারাসতে এক তৃণমূলের নেত্রী বলেছেন যে যারা যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা যদি ভোটার হতে চান অমুক ভাইয়ের সঙ্গে কথা বলুন। এটা এবং বিভিন্ন পঞ্চায়েত বা পুরসভা থেকে তাদের ফেক বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে সাংঘাতিক টেররিস্ট নেটওয়ার্ক তারা পশ্চিমবঙ্গে চালিয়ে গেছে, তার একটা বড় কারণ প্রথমে সিপিএম এর ব্যর্থতা, সিপিএম এই কাণ্ড করেছে, তৃণমূল কংগ্রেস 5 গুণ বেশি করেছে। ফলে আমাদের রাজ্যকে তারা একটা ভালনারেবল জায়গায় নিয়ে গেছে। আমি একথাটাই বলতে চাইছি, এই জন্যই আমি তৃণমূলের দিকে আঙুল তুলি বারবার। বেশ, সুমনদা বলছি যে পাঠানকোট থেকে শুরু করে পুলওয়ামা থেকে দিল্লি পর্যন্ত কোথাও তৃণমূল নেই। আমি এই তৃণমূল ভীতিটা এখনো বিজেপির কাটেনি। 2026 সালের
4 মে রেজাল্ট বেরিয়ে গেছে, নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন তৃণমূল ভীতিটা এখনো বিজেপির কাটেনি। আমি বলছি যে নিশ্চয়ই বিমলদার স্মরণে আছে যে 2014-এ ক্ষমতায় আসার পরে তার প্রথম যে বিহার নির্বাচন, সেই বিহার নির্বাচনের প্রাক্কালে আমাদের বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভার একবারে 2 নম্বর গুরুত্বপূর্ণ একজন মেম্বার, তিনি কি কথা বলেছিলেন? তিনি বলেছিলেন যে বিহারে যদি বিরোধী শক্তি যেতে তাহলে পাকিস্তানে ইসলামাবাদে নাকি মানে তাতে বোম ফাটবে, মানে সেখানে উৎসব হবে। আমি বলছি এই ধরনের কথাবার্তা ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গা থেকে এসেছে। আসলে কথা হচ্ছে ওইটা যখন বলেন আরেকটা অংশ বলা উচিত যে একটা কমিউনিটি একজোট হলে 1 মিনিটে 12টা বাজিয়ে দিতে পারে। আমি তো পাশাপাশি বলছি, পাশাপাশি এটাও বলেন 13টা যদি না বাজাতে চান তাহলে কি কি করতে হবে? যদি সেটা সমালোচনা করেন তাহলে এই কথাটাও আপনাকে বলতে হবে যে ধরুন এই যে কিছুদিন আগে মানে বিধানসভায় দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কি কথাটা বললেন যে এমন শাস্তি দেব 3 পুরুষ মনে রাখবে। আমি 3 পুরুষটা বাদ দিলে পারতেন তো। আমি বলছি যে এরকম বহু জঙ্গি ধরা পড়েছে যাদের সঙ্গে পরিবারের অন্যান্যদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, পরিবারের আড়ালে একেবারে নিভৃতে এই যোগাযোগগুলো গড়ে উঠেছে, একাধিক নিদর্শন আছে। আমি বলছি এই যে 3 পুরুষের কথাটা ওখানে দাঁড়িয়ে বলছেন, এবং যেহেতু ওই গোটা প্রক্রিয়ার মধ্যে এক ধরনের সংখ্যালঘু বিদ্বেষ ধারাবাহিকভাবে বিজেপির মধ্যে আছে, ফলে সেক্ষেত্রে কি বার্তাটা সাধারণ সংখ্যালঘুদের মধ্যে যাচ্ছে? আপনি বলুন, এই যে তরুণ প্রজন্মের কথা আপনারা বলছেন, তরুণ প্রজন্ম কেন ভালনারেবল হবে না? এই যে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ে তাদের সাম্প্রতিক যে সমীক্ষা প্রকাশিত হয়েছে তাতে বলছে যে 25 বছর বয়সী পর্যন্ত গ্র্যাজুয়েট তাদের মধ্যে 40% এই মুহূর্তে তারা হচ্ছে আনএমপ্লয়েড। অর্থাৎ এই এমপ্লয়মেন্টের কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি। আপনি ভাবুন, আপনি যদি কনফিডেন্স বিল্ড আপ না করতে পারেন, আজকে ধরুন দিল্লির যন্তর মন্তরে এত সমালোচনা করলেন বিমলদা, আপনি এই কথাটা তো বললেন না যে নিটের মতো 152টা প্রশ্ন ফাঁসের ঘটনা গত মানে বিজেপির আমলে ধারাবাহিকভাবে ঘটেছে। সেই 152টা প্রশ্ন ফাঁসের পর নিটের নিয়ে যে ধরনের জনতা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ, আপনি তার নেগেটিভ দিকটা কেন তুলে ধরলেন? কেন এই কথাটা বললেন না যে সেই আন্দোলন দমন করতে গিয়ে পেলেট গান ব্যবহার করেছে বিজেপির পুলিশ, তারা সেখানে মানে পেলেট লাগানো লাঠি ব্যবহার করেছে? সুপ্রিম কোর্টের বিচারপতি, মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া কদিন আগে বলেছেন যে বিরুদ্ধ মত প্রকাশের যে জায়গাটা সেটা ক্রমশ ভারতবর্ষে সংকুচিত হচ্ছে। আরে ধরুন গতকাল, আপনি গতকালের যান, গতকাল রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের বক্তব্যটা শুনুন। সেখানে তসলিমা নাসরিন কি বলেছে? মত প্রকাশের অধিকারের কথা, ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার, এইটাকে যদি আমি গুরুত্ব দিই তাহলে আমরা কখনোই বলতে পারি না যে সরকারের বিরুদ্ধে সবসময় বলার জায়গা থাকে। তাহলে সরকারের বিরুদ্ধে যেই বলবো আমি সঙ্গে সঙ্গে অ্যান্টি ন্যাশনাল হয়ে যাব, আমি সঙ্গে সঙ্গে পাকিস্তানি হয়ে যাব, এটা কিন্তু আজকের গণতন্ত্র বলে না। আমি বলছি তসলিমা নাসরিন গতকাল কি বলেছিলেন সেটা উল্লেখ করলেন। আমি আবার বলছি যে সিলেক্টিভ বক্তব্য, আজকে কি বলেছেন সেটা উল্লেখ করলেন না, যেখানে বলেছেন যে বহু মাদ্রাসাতেই কিন্তু জেহাদি শক্তি তৈরি হয়। ঠিক কিছুক্ষণ আগে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন বিমল দা যে 2002 সালে এই সীমান্তবর্তী অনুমোদনহীন খারিজি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। আমি তারপরে বলছি গত 15 বছরে এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে এমনকি তদন্তে পর্যন্ত উঠে এসেছে একাধিক খারিজি মাদ্রাসাগুলোতে কিভাবে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে সেগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? আজকে সঙ্গত কারণে এই প্রশ্নগুলো বারে বারে উঠে আসবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।